আমার কাছে 50-50 লাগে, যেহেতু একদিকে বাইরের দেশের প্লেয়াররা আমাদের দেশের টানে আসতে পারছে, এর একটা আলাদা ব্যাপার। আবার অন্য দিক দিয়ে যদি আমরা দেশি প্লেয়ারদের কথা চিন্তা করি, যারা 10-12 বছর থেকে খেলা শুরু করে, তো একটা প্লেয়ার যে 19-এ খেললো, তার খুব চান্স ছিল যে দেশের জন্য খেলবে, কিন্তু একটা বিদেশি প্লেয়ার আসার কারণে ওই চান্সটা তার হয় না ওইভাবে। তো আমি যেটা মনে করি এটা হয়তো সাময়িক সময়ের জন্য, তবে যারা পুরাতন অনেক দিন ধরে খেলতেছে তাদেরকে আরও বেশি মানে ইন্সপিরেশন দিতে হবে, তাদেরকে আরও সামনের দিকে নিয়ে আসতে হবে। আশা করি ওই ভালো প্লেয়ারদের সাথে যখন খারাপ প্লেয়াররা কন্টিনিউ করতে থাকবে, তখন ইনশাল্লাহ তারাও একটা সময় পরে টপ ওয়ানে চলে আসতে পারবে। আমি ট্রেন্ডটাকে দেখব, আপনি মানে যে আপনি যেটা বলতেছেন যে প্রবাসী প্লেয়ার বা অরিজিন প্লেয়ার, এটা সবখানেই হয়। এটা বাংলাদেশ যারা 100 মনে করেন ফিফা র্যাঙ্কিংয়ে তলানিতে আছে, আপনি দেখেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন 2018 চ্যাম্পিয়ন ফ্রান্স, তাদের কিন্তু বেশিরভাগ বাইরের দেশের প্লেয়ার। বাংলাদেশ ফুটবল এখন স্বাভাবিকভাবেই হামজা জ্বরে আক্রান্ত। সমিত সোম যোগ হয়েছেন, একই সঙ্গে শোনা যাচ্ছে কখনো কেউ সুলিভানের কথা বলছেন, কেউ বা মিচেল, আরও কিছু নাম আছে জায়ান হাকিমদের মতো। স্ট্রাইকার খুঁজছে বাংলাদেশ, এবং সেটাও বিদেশের মাটিতে, বাংলাদেশে নয়। কিন্তু এই যে বিদেশ থেকে বা দেশের বাইরে যারা প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ বর্ন বাবা বা মার সূত্রে বা গ্র্যান্ডফাদারের সূত্রে, তাদেরকে অ্যাকচুয়ালি বাংলাদেশে এনে ন্যাশনাল টিমে খেলানোটা দেশের ফুটবলের জন্য কতটা সাস্টেইনেবল সলিউশন? একটু বিতর্কিত আলোচনা, কিন্তু আমরা আসলে এটাই করতে চাই। কে কি বলছেন আমরা দর্শকদের কথা শুনলাম। এই যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে? জামাল ভুঁইয়াকে দিয়ে 2013 সালে ডেনমার্কের টপ টায়ার লিগে খেলছিলেন। সেখান থেকে তিনি এক সময় বেছে নেন মাতৃভূমি বাংলাদেশকে, এবং সেখান থেকেই তিনি বাংলাদেশের ফুটবলে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে জামাল ভুঁইয়া যাত্রা শুরু, যিনি এখন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। জামাল নিজে কিভাবে দেখেন এই পুরো বিষয়টা, চলুন একটু তার কাছ থেকে শুনি। ওই সময় ইভেন যখন তারেক জয়েন করছে, আমি ওই সময় তো চিন্তা করছি মানে আরও প্লেয়ার জয়েন করবে না, বাট এখন দেখতেছি আস্তে আস্তে মানে এই নাম্বার বাড়তেছে। সো এইটা আমি মনে করি এটা দেশের জন্য ভালো হবে। অফকোর্স লোকালের প্লেয়ার ওরাও খেলবে, বাট আপনি যদি দেখেন সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে ফ্রেঞ্চ টিম, ম্যাক্সিমাম প্লেয়ার বাইরের। সো আর ওরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, বাট আমি সেম সিনারিও দেখতেছি এখন আস্তে আস্তে মানে যেটা আমরা ফরেনার বলি ওরা জয়েন করতেছে। জামাল ভুঁইয়া আসলে নিজেও ভাবতে পারেননি যে আজকে হামজা চৌধুরী বা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার বাংলাদেশে এসে ন্যাশনাল টিমে খেলবে। তিনি যখন যাত্রাটা শুরু করেছিলেন 2013 সালে, আমার মনে আছে লুডভিগ ডি ক্রুইফ তখন বাংলাদেশের কোচ, এই ডাচ কোচ অনেক কিছুই করতে চেয়েছিলেন, তার মধ্যে একটা ছিল ফরেন বেসড বাংলাদেশি ফুটবলারদের নিয়ে আসে, এবং সেখানে তিনি জামাল ভুঁইয়াকে আনতে পেরেছিলেন। এরপর ক্রুইফ চলে যান, একটা লম্বা গ্যাপ তৈরি হয় বাংলাদেশের ফুটবলে, মানে বিদেশে থাকা বাংলাদেশে জন্ম নেয়া পারিবারিক সূত্রে এরকম ফুটবলারদের খোঁজের একটা গ্যাপ পড়ে যায়। অবশেষে 2021 সালে একটা নাম শোনা যায়, সেটা হচ্ছে তারেক কাজী, যিনি ফিনল্যান্ডের খেলছিলেন। ফিনল্যান্ডের আন্ডার এজ টিমগুলোতে ন্যাশনাল টিমে খেলতে খেলতে এক সময় অস্কার ব্রুজনের হাত ধরে বাংলাদেশের ফুটবলে অভিষেক ঘটে তার। মাঝে এরকম আরও বেশ কিছু নাম আছে, আমি যদি একটু নামগুলো বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে এলিটা কিংসলের কথা। এলিটা কিংসলে হচ্ছেন, তার হিসাবটা একটু আলাদা, তিনি হচ্ছেন বাংলাদেশের জামাই, এবং এই জামাই সূত্রে তিনি বাংলাদেশের পাসপোর্ট পেয়ে যান, এবং সেই পাসপোর্ট নিয়ে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমে তার অভিষেকও হয় দুটো। আসলে আমরা তখন একটা স্ট্রাইকারের খোঁজে ছিল বাংলাদেশ ফুটবল, এবং শেষ পর্যন্ত এলিটা কিংসলের অবশ্যই বয়সের কারণে আসলে সেটা খুব বেশি এগোয়নি। ঠিক একইভাবে আমরা মাঝখানে তামিদের কথা শুনেছি, ডাক পেয়েছিলেন ন্যাশনাল টিমের ক্যাম্পে, রাবার ডাক পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত একটা বড় নাম, যেটা এখন এসে যে ট্রেন্ডটা আমরা হাইপটা দেখছি, হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, একের পর এক নাম বাংলাদেশের ফুটবলে যারা আসছেন এবং খেলছেন। কিন্তু এইটা আসলে ওভারঅল বাংলাদেশের ফুটবলের জন্য ঠিক কতটুকু পুরো দেশের ফুটবল ডেভেলপমেন্টে ভূমিকা রাখছে, এই প্রশ্নটা একটু আমরা করেছিলাম আমাদেরই দুজন সহকর্মী সাংবাদিককে, একটু তাদের কথাও আমরা শুনতে চাই এবারে। আমি ইতিবাচক হিসাবেই দেখি। এতে কি হয়েছে যে ইম্প্যাক্ট একটা হচ্ছে যে আপনার যারা ফুটবল লাভার বা যারা ফুটবল খেলতে আগ্রহী, তাদের ভিতরে কিন্তু একটা হলো মানে উদ্দীপনা তৈরি হয়েছে যে তারাও ফুটবলার হতে চায় বা তারা ফুটবল খেলতে চায়। এই যে বাইরের এক্সপার্টরেট প্লেয়াররা আসতেছে, তাদের নিয়ে আমরা
ইমিডিয়েট বা ইনস্ট্যান্ট আমরা একটা রেজাল্ট পাচ্ছি, হ্যাঁ, কিন্তু এই রেজাল্টটা ধরে ক্যাশ ইন করতে গেলে আপনার অবশ্যই গ্রাস রুটে যেতে হবে এবং গ্রাস রুটে আপনার সাউন্ড ফুটবলার তৈরি করতে হবে। আপনি দেখেছেন জামাল ভুঁইয়া 13 সালে বাংলাদেশ দলে জয়েন করেছেন, তারপরে এসছেন তারেক কাজী আছেন, নবাব আসছেন, আরও বেশ কয়েকজন ফুটবলার এসছেন। আদৌতে কিন্তু ফুটবলের মানটা খুব বেশি যে ওঠানামা করেছে তা না, লেভেলটা ওই সমপর্যায়ে প্রায় থেকে গেছে। সেই জায়গায় হামজা চৌধুরীর আগমনটা কিন্তু একটু বাড়তি ভিন্ন বার্তা দিচ্ছে, সেই বার্তাটা অবশ্যই পজিটিভ। তবে বেসিক যে জায়গাটা বাংলাদেশের ফুটবল নিয়ে তৈরি করা উচিত সেটা হচ্ছে নিজের প্ল্যাটফর্মের জায়গাটা যদি আপনি বেসমেন্টটা যদি শক্তপোক্ত করতে না পারেন, তাহলে এই প্রবাসী ফুটবলার দিয়ে আপনি কতদিন চলবেন, এটা একটা প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশের বর্তমান কোচ হাভিয়ার কাবরেরার বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি আছে 2026 সালের এপ্রিল পর্যন্ত, এবং এই সময়ে তিনি আসলে এই পুরো প্রসেসটা ব্যাখ্যা করেছিলেন। আমি প্রশ্নটা করেছিলাম সিঙ্গাপুর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যে এইটাই আসলে এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের ফোকাস কিনা এবং এটাতে আসলে এটা কোনো সাস্টেনেবল সলিউশন কিনা। কোচ তার মতো করে ব্যাখ্যা করেছেন যে অ্যাকচুয়ালি কীভাবে এই প্রসেসটা ফলো করা হচ্ছে এবং এটা তার দৃষ্টিতে অবশ্যই ইতিবাচক। আমরা একটু সেই প্রশ্ন এবং উত্তর থেকে ঘুরে আসি। If you look at the match against Bhutan, there were 5 players who are actually foreign based but now choose to play for Bangladesh. It could be 6 tomorrow, and there are other names keep coming. So is it the main focus now for Bangladesh team, and do you think this is a sustainable solution to overall Bangladesh football development? I think it's great to have to add more quality players, definitely, but without forgetting that we have an important base of players that are playing here in the local league that are very competitive, and there's a lot of talent coming up from here. So I think it's great news that we are able to develop the players in here, to give the opportunities to players who play in here, either they are born abroad or in Bangladesh, and at the same time with a very specific and careful scouting process to add and bring those players who actually can have an impact in the team. So I think there's only positivity around. ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ওভারঅল এটা আসলে বিশ্ব ফুটবলেরই একটা ট্রেন্ড। আমরা যদি বড় বড় দেশগুলো যারা ইভেন বিশ্বকাপও জিতেছে, ফ্রান্স বলি, ইউরোপের বাইরে পর্তুগাল, ব্রাজিলে হওয়ার হামেশা ঘটে, স্পেনে ঘটে, ইনফ্যাক্ট কস্তার মতো এরকম ফুটবলার আছে যারা বেছে নেন কোন দেশে খেলবেন। একটা পর্যায়ে এসে হয়তো দুটো দেশের হয়েই তার ন্যাশনাল টিমে খেলা হয়ে যায়। আলজেরিয়াতে আছে, আফ্রিকাতে অনেক দেশে আছে এরকম ইউরোপে খেলা ফুটবলাররা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেন, যারা ইউরোপেই জন্ম বেড়ে ওঠা কিন্তু একটা সময় জাতীয় দলে যান। কিন্তু একজন সাবেক ফুটবলার বাংলাদেশের আমিনুল হক, যিনি এই মাঠেই বাংলাদেশের ফুটবলের সবশেষ যে বড় কীর্তি 2003 সাফ জয়, সেটাতে তিনি গোলরক্ষক অধিনায়ক ছিলেন, তিনি আসলে ঠিক এটাকে পুরোপুরি ইতিবাচকভাবে দেখতে চাইছেন না। আমরা একটু আমিনুল হকের কথাটাও শুনবো। এটা যদি আমি সাময়িকভাবে চিন্তা করি তাহলে এটা ভেরি পজিটিভ, কিন্তু এটা কখনোই সাস্টেনেবল না। কারণ আমরা জামাল ভুঁইয়াকে দেখে যখন একটি ক্রেজ তৈরি হয়েছিল, আমরা হামজা চৌধুরীকে দিয়ে একটি ভালো ক্রেজ তৈরি হয়েছে এবং সেই ক্রেজটি আমাদের জন্য ভালো পজিটিভ সাইন, কিন্তু এটি সাময়িক। বাট বিভিন্ন দেশে যারা বাংলাদেশি বংশোদ্ভূত অবস্থান করে বা থাকে তাদেরকে এনে কিন্তু আমাদের যারা লোকাল ফুটবলার, যেখান থেকে আমাদের পাইপলাইনে খেলোয়াড় তৈরি হওয়ার কথা, যেখানে প্রত্যেকটি জেলা থেকে আমাদের খেলোয়াড় তৈরি হওয়ার কথা, সেখান থেকে আমাদের খেলোয়াড় বের হচ্ছে না। সেই খেলোয়াড় যদি বের না হয় তাহলে আমরা এই হামজা চৌধুরী কিংবা আপনার হচ্ছে যারা রয়েছে তাদেরকে দিয়ে হয়তো বা সাময়িক আমরা সাস্টেইন করতে পারবো, বাট লং টার্ম আমরা সাস্টেইন করতে পারবো না, এটা কখনো। জামাল ভুঁইয়ার হাত ধরে 2013 সালে যে যাত্রাটা শুরু হয়েছিল বাংলাদেশের ফুটবলে, ন্যাশনাল টিমে ইন্টারন্যাশনাল ফুটবলার যারা খেলছেন দেশের বাইরে কিন্তু বাংলাদেশি বন্ড, তাদেরকে এনে খেলানোর ট্রেন্ড, সেটা 2025 সালে এই 12 বছরে অনেক বেশি বদলে গেছে। এখন আমরা হামজা চৌধুরীর নেতৃত্বে সারা বিশ্বের নজর কাটতে পেরেছে বাংলাদেশ ফুটবল। অবশ্যই এটা দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু যুক্ত করেছে, ন্যাশনাল টিমের গ্রাফসটাকে, পারফরমেন্সটাকে উন্নতি করেছে, এবং একই সঙ্গে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ আগ্রহ মানুষের। শুধুমাত্র দর্শক না, আমরা ফুল হাউস স্টেডিয়ামে খেলা দেখেছি, সাংবাদিকদের আগ্রহ, সব কিছু মিলে ক্রিকেটের যে পুরোপুরি ফোকাস চলে গিয়েছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, সেটাকে একটা শিফট করতে পেরেছে দেশের ফুটবল।
বাট এগেইন এটা আসলে ঠিক কতটা, আপনি যদি সাধারণত যেটা হয় একসময় আমরা ভিশন 22 শুনতাম, এখন যদি আমরা ভিশন 2030 বা আরও বেশি চিন্তা করি, যেটা সাধারণত ফুটবলে হয় 5 বছরের একটা লম্বা পরিকল্পনা নিয়ে এগোই, সেই জায়গাটায় আসলে এই ফুটবলাররা কতটা কাজে দেবেন। একটা জিনিস রূঢ় বাস্তব, বেশিরভাগ ফুটবলারই আসলে যে দেশে থাকেন সেখানেই তারা খেলতে চান, থিতু হতে চান। কোনো কারণে যখন তারা ন্যাশনাল টিমে সেখানে যখন দেখেন যে আসলে খুব বেশি কিছু করার নেই, তখন তারা অনেক সময় সেকেন্ড চয়েস অপশন হিসেবে বেছে নেন বাংলাদেশকে, যেটা আলটিমেটলি আমাদের জন্য অনেক অনেক ব্লেসিং। এবং অবশ্যই আমাদের লোকাল ফুটবল যারা খেলছেন লিগে, তাদের চেয়ে হয়তো বা বাইরের একটা দেশের ইউরোপের তৃতীয় সারি বা চতুর্থ সারির খেলার ফুটবলারের মানদণ্ডে খুব বেশি পার্থক্য নেই, বা ইভেন বেটার। তারা যে ফ্যাসিলিটিস, যে স্ট্রাকচার এবং সেই নলেজটা শেয়ারিং আমাদের দেশের ফুটবলকে হয়তো সমৃদ্ধ করছে, কিন্তু সেটা ঠিক কতটা। এই যেমন মাত্র সিঙ্গাপুর ম্যাচের আগে 9 দিনের ছোট্ট ক্যাম্প, আবার 6 মাস হয়তো কোনো ফুটবল নেই ন্যাশনাল টিমের। সো এই সময়গুলোতে আসলে বাংলাদেশের লোকাল ফুটবল, প্রান্তিক ফুটবল, বান্দরবানে যে ছেলেটা খেলছে কিংবা রংপুরে যে ছেলেটা খেলছে, তাদের ব্যাপারে আসলে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। এবং অবশ্যই ঘুরে ফিরে সেই ক্লাব কালচারের কথা আসে, কিন্তু একই সঙ্গে বাফুফে যদি সত্যিকার অর্থেই ন্যাশনাল টিমের স্কাউটিং করতে চায়, সেটা শুধু বিদেশে না করে আমার মনে হয় দেশেও করা উচিত, এবং তাদেরকে প্রপার একটা সুযোগ দিয়ে এইখানে সুযোগ করে দেওয়া উচিত, দেখা উচিত অ্যাটলিস্ট তারা যেন একটা প্ল্যাটফর্ম পায় যেখানে নিজের স্কিলটা জানান দিতে পারবে। হয়তোবা অদূর একদম গ্রামে বসা একটা ছেলে যে তার ফুটবল নিয়ে স্বপ্ন দেখছে, তাকে। এটাই হচ্ছে আসলে আমরা বলতে চেয়েছি এই ভিডিওতে, এবং অনেকের আমরা অনেক রকম মন্তব্য শুনলাম। অবশ্যই ন্যাশনাল টিমের জন্য আমি আবারও বলছি, এটা দারুণ দারুণ ব্লেসিং এরকম হামজা চৌধুরীর মতো ফুটবলার পাওয়া, বাট একই সঙ্গে আমাদের প্রান্তিক দেশের তৃণমূল ফুটবলে আসলে নজর দেওয়ার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। ফয়সাল তুমির অন ফিল্ড। বাই বাই, টাটা।